আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যখন গভীর ঘুমে, আমি তখন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আজকে ঘুম ভেঙে গেছিলো 3:30, অ্যালার্ম বেজেছিল 3:58 থেকে আমার দিনটা শুরু হলো। ঘুম থেকে উঠেই যেটা করা সেটা হচ্ছে যে বাড়িঘরগুলো একবার ঘুরে দেখা, আবার সেই এক সপ্তাহ বাদে এদেরকে আমি দেখতে পাবো। সেই জন্য উঠেই তো আগে আমার ইষ্টদেবকে আমি প্রণাম করলাম, প্রণাম করে তারপরে এবারে যাব বারান্দায়। বারান্দাতে গাছগুলোকে একবার দেখে আসতে হবে। শুধু তাই নয়, আজকে ভাবছি আমি গাছগুলোকে একবার জলও দিয়ে যাব। আসলে একটা জিনিস কি জানেন, বয়সের সঙ্গে সঙ্গে বোধহয় মানুষের মায়া বলে যে জিনিসটা থাকে মনের মধ্যে, সেই মায়াটাও অনেক বেড়ে যায়। অতি তুচ্ছ জিনিসগুলোকেও যেন বেশি আপন করে ধরতে ভীষণ ইচ্ছে করে, আরও বুকের কাছে টেনে আনতে ভীষণ ইচ্ছে করে। আমার কাছে যেমন এই গাছগুলো। আজকে যখন বারান্দায় এলাম তখনও দিনের আলো ফোটেনি, আর ফুটবেই বা কী করে, তখন তো সবেমাত্র ভোর 4টে বাজে। আশেপাশে রাস্তার আলো জ্বলছে, পাড়া একেবারে নিঝুম, রাস্তা একেবারে শুনশান। তো বেশি দেরি করা যাবে না, আমাকে আবার বেরোতে হবে। যাই হোক, সব কিছু করে আবার দুগ্গা দুগ্গা বলে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর সকালের কলকাতার একটা আলাদা মাধুর্য আছে, যেটা সকালে না বেরোলে ঠিক বোঝা যায় না। এই শহরটা ঘুমন্ত অবস্থায় কিন্তু একরকম, আর যখন জেগে থাকে তখন অন্য রকম। এই শহরটা যখন ঘুমিয়ে থাকে তখন একটা মনে হয় যেন একটা ঘুমন্ত শিশু শুয়ে আছে। একটা শিশুর মধ্যে যেমন একটা মায়াবী একটা মাদকতা থাকে, তেমনি এই শহরটার বুকের মধ্যেও লুকিয়ে থাকে, ঘুমিয়ে থাকে একটা ছোট্ট শিশু। তার এমনই মায়া, এমনই মমতা, একটা অনুভূতি মনের মধ্যে জেগে ওঠে যে মনে হয় যেন না, যতই বাইরের হাতছানি থাক না কেন, এর কাছে আমাকে তো ফিরে আসতেই হবে। আজকে 7:20 আমার ফ্লাইট দমদম বিমানবন্দর থেকে। তো সকালে যেতে যেতে একটাই ভাবছিলাম যে এই যে শহর, এই যে আমাদের প্রাণীর শহর কলকাতা, এর উপর দিয়ে তো কত ঝড় ঝাপটা বয়ে গেছে, কত অরাজকতা এই শহর দেখেছে, কত অন্যায় দেখেছে, কত অত্যাচার দেখেছে। কিন্তু সমস্ত কিছুই কি শহর মুখ বুজে আছে? না, এই শহর কিন্তু প্রতিবাদও করতে শিখেছে। এই শহর কিন্তু আমাদের চিনিয়েছে প্রতিবাদের ভাষা কাকে বলে। এই শহর আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কী করে রুখে দাঁড়াতে হয়। আজকে এই যে বিশাল বিশাল অট্টালিকাগুলো শহরের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে, এটি যেমন মানুষের প্রযুক্তির একটা অন্যতম দৃষ্টান্ত, তেমনি আবার মানুষের বৈভব, মানুষের অগ্রগতি, মানব সভ্যতার উন্নয়ন, তারও একটা দৃষ্টান্ত। এইসব ভাবতে ভাবতেই সূর্যিমামা পূবের আকাশে উঁকি মারছেন, অর্থাৎ দিন শুরু হলো। নগেন্দ্র সকালে এসেছিল আমাকে নিয়ে যেতে, আমিও চলেছি নগেন্দ্রর গাড়ি চেপে বিমানবন্দরের উদ্দেশ্যে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। আমার খালি মনে হয় যখনই কোনো এয়ারপোর্টে যাই, আমার বহু বছর আগে একটা ফ্লাইট মিস করার অভিজ্ঞতা হয়েছিল। আমাকে যেন সেই ভয়টাই বারবার মনের মধ্যে চেপে বসে। সেই দিনটা এত অসহায় লেগেছিল যে কি বলবো। সে বহু বছর আগেকার কথা। তখন কলকাতা বিমানবন্দর এরকম ঝাঁ চকচকে ছিল না। তখন কলকাতা বিমানবন্দর ছিল একেবারে সেই, মানে কি বলবো, আজকালকার ছেলেমেয়েরা দেখলে বলবে এমা, এটা তো মনে হচ্ছে একটা গ্রামের বিমানবন্দর। ঠিক সেরকমই। আসতেই দেখলাম এই প্লেনটা একেবারে ছাড়ার জন্য তৈরি। এখানে লাগেজগুলো দেখুন কি সুন্দর আস্তে আস্তে প্লেনের পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা বাচ্চাদের মতো দেখছিলাম। এসব জিনিস দেখতে মাঝে মাঝে বেশ ভালোই লাগে। এতবার প্লেনে করে যাতায়াত করেছি, কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমার আজও কেন জানি না ভালো লাগে। যাই হোক, পৌঁছে গেছি আমি গুয়াহাটিতে আসার সময় আকাশপথে কিন্তু অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। যেহেতু আমার সিটটা আইল সিট ছিল, জানলার ধারের সিট ছিল না, সেই জন্য আমি সেই সব দৃশ্য থেকে আমি যেমন বঞ্চিত হয়েছি, তেমনি আপনারাও বঞ্চিত হয়েছেন। ব্রহ্মপুত্রের একটা খুব সুন্দর ভিউ আসে ওপর থেকে, সেটা তো আপনাদের আর দেখানো গেল না। আর নেমেই যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে গুয়াহাটি বিমানবন্দর কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে। আগে এই বিমানবন্দরটি সেনাবাহিনীর অধীনে ছিল, তখন এখানে যত্রতত্র এরকম ছবি তোলা যেত না। কিন্তু এখন এরকম হয়ে গেছে যে এটা যে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে পাল্লা দিতে পারে। এদেশের সরকার বা এই রাজ্যের সরকার একটা জিনিস খুব ভালো করেছেন, যে এনারা কিন্তু শহরটাকে লন্ডন বানাতে চাননি। এনারা গুয়াহাটির আসল চরিত্রটাকেই কিন্তু ধরে রেখেছেন। এই যে চারিপাশের যেসব শিল্পকর্মগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বেতের তৈরি, যা কিন্তু গুয়াহাটির একান্তই নিজস্ব।
এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিসপত্রের মাধ্যমে কিন্তু গুয়াহাটির জনজীবনকেই তুলে ধরার একটা চেষ্টা করা হয়েছে। অর্থাৎ কেউ যদি নতুন এই শহরে আসে, সে যেন এই শহরের একটা রূপরেখা পায়, এই শহরের একটা সাংস্কৃতিক মানচিত্রের একটা পরিচয় পায়, সেই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে। যাই হোক, এখান থেকে একটা র্যাপিডোতে একটা অটো নিলাম আজকে ফর আ চেঞ্জ, কারণ এখন তো সবে মাত্র 8:15 বাজে, আমার কাজ শুরু হবে সেই 10টা থেকে। অত আগে হোটেলে গিয়েই বা কী করবো। আর হোটেলের চেক ইন টাইম দেখলাম দুপুর 2টোয়, কিন্তু এত আগে আমাকে চেক ইন করতে দিলে আবার তারা আর্লি চেক ইন চার্জ নেবে কি নেবে না সেটা নিয়েও একটা দ্বন্দ্ব ছিল। এই সব করতে করতে একটা অটো বুক করলাম, অটো করেই চললাম আজকে হোটেলের উদ্দেশ্যে। জানি যেতে ঘন্টাখানেক সময় লাগবে, কিন্তু তবুও ভালো লাগবে, বেশ আবহাওয়াটাও মেঘলা মেঘলা। এই দেখুন, এয়ারপোর্টের লাগোয়া একটা কি সুন্দর ফ্লাইওভার তৈরি হয়েছে। এই ফ্লাইওভারটার কাজ এখনও শেষ হয়নি, এটা যখন শেষ হবে তখন মনে হয় যাতায়াতের আরও অনেক সুবিধে হয়ে যাবে। আর আগে যে কথা বলছিলাম যে গুয়াহাটি শহরের যে মেন চরিত্র, সেটা কিন্তু অক্ষত রেখেই এখানে উন্নয়নের যা কাজ সেটা কিন্তু হয়েছে। এখানে যেরকম অপ্রতুল রাস্তাঘাট ছিল, সেই সমস্যার সমাধান করতে এখানে প্রচুর ফ্লাইওভার তৈরি করা হয়েছে, এবং তাতে শহরের গতি যেমন বেড়েছে, তেমনি শহরের সৌন্দর্যও বেড়েছে, শহরের পরিষ্কার পরিচ্ছন্নতাও বেড়েছে। আর গুয়াহাটিতে যারা এসছেন তারা জানেন যে এখানকার ভৌগোলিক মানচিত্রটা কীরকম। এখানকার ভৌগোলিক মানচিত্রটা কিন্তু কোনো মানে তার সঙ্গে যদি আপনি কলকাতা বা পূর্বাঞ্চলের অন্য কোনো শহরের ভৌগোলিক মানচিত্রের সঙ্গে তুলনা করেন তাহলে কিন্তু ভুল করবেন। এখানকার ভৌগোলিক যে অবস্থান সেটা কিন্তু একেবারেই অন্যরকম। গুয়াহাটি শহরের মধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রচুর ছোট ছোট টিলা, এবং তাকে কেন্দ্র করেই এই শহরের জনবসতিগুলো গড়ে উঠেছে, এবং ব্রহ্মপুত্র নদী তো আছেই। আমার খুব ইচ্ছে আছে, ওই যে দেখুন দূরে একটা টিলা দেখা যাচ্ছে, আমার খুব ইচ্ছে আছে একদিন আপনাদের ব্রহ্মপুত্রে তীরে নিয়ে যাওয়ার। সেখানটাকেও শুনছি খুব সুন্দর করে সাজানো হয়েছে, একবার দেখা যাক যেতে পারি কি না। আর ওখানে নাকি একটা রোপওয়েও তৈরি হয়েছে, যাতে কিনে যেটা করে ব্রহ্মপুত্রের মাঝ বরাবর অবধি পৌঁছে যাওয়া যায়। তো চলুন, আমি কথা বলতে বলতে চলে এসেছি হোটেলের সামনে। আর এই হোটেলেও সামনেও দিকেও কিছু নির্মাণ কাজ হচ্ছে, যে কারণে রাস্তাটার অবস্থা একেবারে দফা রফা হয়ে গেছে। এই রাস্তাটার জন্যই বোধহয় এই হোটেলে একেবারে গাড়ি ছাড়া মানে কোনোভাবেই আসা যাওয়া করা যায় না। রাস্তাটার অবস্থা একান্তই খারাপ। অ্যাকচুয়ালি আমি এই হোটেলটাতে বহুদিন ধরে আসছি, বিগত প্রায় 10-15 বছর ধরে। আগে এই সামনেটা পুরোই একটা জলাজমি ছিল, কিন্তু এখন দেখলাম যে এখানটাতে অনেক বাড়ি তৈরি হয়েছে। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি হোটেলে চলে এলাম। এটা একটা সেলফ সার্ভিস হোটেল, এখানে কোনো রকম কোনো ওই বেল বয় বা ওই জাতীয় কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন না। এখানে সব কাজ আপনাকে নিজেকেই করতে হবে, এমনকি আপনার জামাটা যদি আয়রন করতে হয় সেটাও আপনাকে নিজেকে করতে হবে। এখানকার হোটেল কর্তৃপক্ষ, যেহেতু আমি অনেক দিন থেকে আসছি, সেই জন্য আর আর্লি চেক ইনের কোনো চার্জেস নিলেন না। ওনারা বললেন যে এটা আমাদের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি। আর এই যে আমার রুমের বাইরে থেকে এই ধরনের একটা ভিউ পাওয়া যাচ্ছে, আর এটাই হচ্ছে রুমের ভেতরটা। একান্তই সাদামাটা একটা রুম, একটা সার্ভিস অ্যাপার্টমেন্টও বলা যায়। এখানে একটা ওয়াশরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, আতিশয্য কিছু নেই। আর রয়েছে একটা ঘর, তাতে একটা কুইন সাইজ বেড রয়েছে, একটা রাইটিং ডেস্ক রয়েছে, একটা চার্জিং পয়েন্ট রয়েছে, একটা ছোট্ট রেফ্রিজারেটর রয়েছে, একটা চা কফি বানানোর জায়গা রয়েছে, একটা ওয়ার্ডরোব রয়েছে। আর কি চাই? আর তো কিছু চাওয়ার কথা নয়। কাজের জন্য এসছে, বিলাসিতার জন্য তো নয়। আর জানলার বাইরে থেকে এই হচ্ছে রুমের ভিউ। সুতরাং চলুন, আর কাজ শেষ করে এখন রাতের খাবার। সারাদিন আজকে প্রচুর কাজ ছিল, সেই সঙ্গে শরীরটাও সাথ দিল না, সেই জন্য কোথাও যেতেও পারলাম না। চলুন, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি। খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আজ গুয়াহাটির জিঞ্জার হোটেল থেকে আমি আপনাদের মুখোমুখি। আপনারা তো অনেকেই জানেন হয়তো যে আমি কাজের ব্যাপারে এখন গুয়াহাটিতে আছি, এই সপ্তাহটা এখানেই কাটবে। তো সারাদিনের কাজের শেষে কি করব ভেবেছিলাম, কোথাও যাব, কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসবো, আপনাদেরও সঙ্গে নিয়ে যাব, কিন্তু বিশ্বাস করুন শরীরটা ঠিক সঙ্গ দিল না। তারপরে ঘরে এসে বসলাম, সেই একই কাজ, টিভি দেখা, একা একা আর কী করব, অফিসের কাজ তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। তো
টিভিতে যেটা দেখলাম সেটা তো ভীষণই মারাত্মক একটা ঘটনা আজকে নজর কাড়লো। সেটা হচ্ছে যে এতদিন তো আমাদের রাজ্যে ছিল মা মাটি মানুষের সরকার। মারা যে এখানে সুরক্ষিত নন সেটা তো আমরা সবাই জানি। আরজিকর কাণ্ড সেটা আমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে। আর মাটি, 300 কোটি টাকার মাটি চুরির ঘটনা ঘটেছে, যেটা ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস আজকে অভিযোগ করেছেন এবং তিনি স্থানীয় পুলিশ স্টেশনে এটার ব্যাপারে অভিযোগও দায়ের করেছেন এবং তার বক্তব্য এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি এই চুরির সঙ্গে যুক্ত। অর্থাৎ মা মাটি মানুষের সরকার মাকে যেমন অপমান করেছে প্রতি পদে পদে, মার যেমন সম্মানহানি ঘটিয়েছে, তেমনি তারা মাটিও চুরি করেছে। আর মানুষ তো তারা অকাতরে খুন করেছেন। যারা তাদের হায়ের সঙ্গে হ্যাঁ মেলায়নি তাদেরকে তারা এই পৃথিবীর মাটি থেকে চিরদিনের জন্য সরিয়ে দিয়েছেন। সুতরাং এই ছিল আমাদের সরকারের প্রধান পরিচয়। আজকে সেই পরিচয়গুলো আস্তে আস্তে আমাদের সামনে উঠে আসছে, আমরাও জানতে পারছি। আমরা সবাই চাই এই অপরাধীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক এবং সেই শাস্তিটা এমনই দৃষ্টান্তমূলক হোক যাতে ভবিষ্যতে কেউ কোনো দিনও এই ব্যাপারে কোনো রকম কোনো দুর্নীতি করতে না পারে। তাই আমরা সবাই চাইব যে আমাদের নতুন সরকার এই ব্যাপারে সচেষ্ট হবে এবং যেসব তদন্তকারী সংস্থায় তদন্তগুলো করছেন তারা আরও সচেষ্টভাবে, আরও মনোযোগ দিয়ে এই তদন্তগুলো করবেন, আরও আন্তরিকতার সঙ্গে এই তদন্তগুলো করবেন, যাতে প্রকৃত দোষীরা শাস্তি পায় এবং সেটা যেন আমাদের সবার কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকে। আজ এ পর্যন্তই, আজকে আসি, আবার দেখা হবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কলকাতায় ফিরে তো দেখা হচ্ছেই, কালকেও দেখা হবে, চিন্তা নেই, আমি আসবো।